হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডি বক্স। সময় টেলিভিশনের পর্দায় সরাসরি আপনাদের সাথে আছি নীল হুরেজাহান। বিশ্বকাপের গ্রুপ স্টেজের খেলা ঠিক যখনই মনে হচ্ছিল যে আরও বেশি নাটকীয় কি হতে পারে, আরও বেশি আপসেট কি হতে পারে, আমরা বারবারই ভুল প্রমাণিত হচ্ছি। প্রথমেই পর্তুগাল 80% সময় বলের পজিশন থাকা সত্ত্বেও এমন একটি রেজাল্ট ডোমিনিকান রিপাবলিক অফ কঙ্গোর সাথে, যেটি অনেককেই আপসেট করেছে, মনে হয় খোদ রোনালদো এবং পর্তুগালকেও আপসেট করেছে। এবং তারপর ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচে কিন্তু আমরা মাত্র দেখছিলাম চমৎকার 6টি গোল নিয়ে জমজমাট একটি ম্যাচ হলো। আমরা এই দুটো ম্যাচ নিয়ে স্পেশালি আজকে কথা বলবো। আমার সঙ্গে আজকে আছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট এম কায়সার। ওয়েলকাম, কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন আপনি? ভালো আছি। আফটার আ লং টাইম ফাইনালি ফুটবল নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আজকেই দুটো ম্যাচ, এবং যদি বলি ইংল্যান্ড এবং পর্তুগাল দুটোই ফেভারিটের তালিকায় আছে। ক্রোয়েশিয়া অলসো ভেরি গুড টিম। আজকেও কিন্তু তারা তাদের শক্তিমত্তা দেখিয়েছে। হাউ ডিড ইউ এনজয় বোথ অফ দ্য ম্যাচেস? শুরুতে সেটা একটু জানতে চাই। আকিজ ইস্পাত ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। আকিজ আপনি পর্তুগালের কাছ থেকে যে এরকম ভাবে আপনার ফুটবল আশা করেছিলাম, আমি খুব একটু আক্রমণাত্মক ফুটবল খেলবে, এবং কঙ্গোর যেটা আপনি বললেন যে তারা ফেভারিট হিসেবে এই টুর্নামেন্টে খেলতে এসেছে, বাট তারা ফেভারিটের মতো খেলতে পারেনি। কারণ কঙ্গো এই প্রথমবারের মতো, কঙ্গোর আগের নাম ছিল জায়ার, এবং তারা 52 হিসেবে তারা খেলেছিল প্রায় 50 বছর আগে, 52 ইয়ার্স আগে। এখন তারা আবার নতুন দল নামে, দেশের নামে খেলতে এসেছে, এবং এসেই তারা যে কাজটুকু করেছে তাদেরকে সেরকম ভাবে হয়তো গণায় অনেকে ধরেনি। এবং প্রথমার্ধে তাদের খেলাটুকু সেরকম ভাবে, মানে আমার কাছে, আমি পুরো খেলাটা দেখেছি, প্রথমার্ধে মনে হয়নি যে তারা পর্তুগালের সাথে খুব একটা কম্পিটিটিভ একটা ফুটবল খেলতে পারবে। বাট তারা গোল শোধের পর, প্রথমার্ধেই তারা গোলটা শোধ করেছিল, প্রথমার্ধের আপনার ইনজুরি টাইমে গোলটা শোধ করেছিল, এবং তারপরে সেকেন্ড হাফে তারা যেটা খেলেছে, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক ফুটবল, এবং এই ফুটবলই তাদেরকে এই ম্যাচে পয়েন্ট এনে দিয়েছে। এবং যেটা আপনি বললেন যে আপসেট হয়েছে, আপসেট বললে হয়তো কঙ্গোকে একটু আপনার ছোট করা হবে, গিভেন देयर পারফরম্যান্স। রাইট, বিউটিফুল পারফরম্যান্স করেছে, মানে আপনার এই পর্তুগালের এই দলটাকে আটকে দেওয়ার জন্য, বা তাদের কাছে। এবং আপনি যদি দেখেন সেকেন্ড হাফে স্পেশালি ওদের যে 5-3-2 ফরমেশনটা ছিল, এবং সেটা খুব দুর্দান্তভাবে তারা মেইনটেইন করেছে। পর্তুগালের কিন্তু কঠিন হয়ে পড়েছে সেটা ব্রেক করা, এবং শেষ পর্যন্ত কিন্তু পারেনি। ইটস ওয়াজ ভেরি প্রাগমেটিক ফরমেশন। কারণটা হলো যে পর্তুগাল জানতো, এই আপনি কঙ্গো জানে যে পর্তুগাল তাদের চেয়ে অনেক স্ট্রং টিম। পর্তুগাল কিন্তু এই বিশ্বকাপের সেমিফাইনাল, ইভেন ট্রফি জয়ের জন্য কিন্তু এসেছে, বাট কঙ্গো কিন্তু সেটার জন্য আসেনি। কঙ্গো এক অর্থে কিন্তু আপনাকে বলতে হবে যে দে আর কামিং হিয়ার জাস্ট অ্যাজ এ পার্টিসিপেটরি টিম, এবং পার্টিসিপেটরি টিম হিসেবে যখন আসবে এবং এত বড় শক্তিশালী একটা দলের বিরুদ্ধে খেলবেন, সেখানে যদি আপনি শুরু থেকে হাইলাইন ডিফেন্সে মানে অ্যাটাকে চলে যান, অথবা দেখবেন যে আপনি ডিফেন্স ঠিক মতো না রেখে আপনি মিডফিল্ড এবং অ্যাটাকে যদি আপনি বেশি একটু ফোর্স যোগ করেন, তাহলে কিন্তু আপনার ডিফেন্সটা শূন্য হয়ে যাবে। এই কারণে তারা প্রথম থেকে যে কাজটুকু করেছে সেটা হলো যে 5 ম্যান ডিফেন্স নিয়ে তারা খেলেছে, কিন্তু যখনই সুযোগটা পেয়েছে কাউন্টার অ্যাটাকে গিয়েছে, এবং কাউন্টার অ্যাটাকে যাওয়ার জন্য তাদের সবচেয়ে সহজ করে দিয়েছে জাস্ট এই 5 জনের উপরে যে 2 জন ছিলেন, এই 2 জন যে উপরের দিকে বল পাসিং করেছেন, মাঝে মাঝে যে কয়েকটা বল পাস করেছেন সেটা ডিফেন্স ছাড়া বল, এবং সেটাই পর্তুগালের ডিফেন্সটাকে একটু নড়িয়ে দিয়েছে। তবে আপনি যদি একেবারে এই ম্যাচের ডিটেল মানে বিশ্লেষণ আমার কাছে জানতে চান, তাহলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি রোনালদোর পারফরম্যান্সে। রোনালদোর পারফরম্যান্সের ক্ষেত্রে আমরা আলাদা করে আসবো, তবে পর্তুগালের শুরুটা যদি দেখেন, আপনি সবাই মুখিয়ে ছিলেন, স্পেশালি দ্য ডে বিফোর, যেখানে যদি আমরা প্লেয়ার্স ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এমবাপ্পের হিজ ব্যাগিং ব্রেস, দুটো গোল, এবং তারপরে মেসির দুর্দান্ত হ্যাট্রিক, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট হ্যাট্রিক তার, এবং মেসিরই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট হ্যাট্রিক আমরা দেখেছি। এবং পরবর্তীতে মাঝে আবার যদি আর্লিং হাল্যান্ডের কথা বলি, তিনিও কিন্তু চমৎকার দুটো গোল দিয়েছেন নরওয়ের পক্ষে। সেই জায়গায় সবাই কিন্তু মুখিয়ে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো এবার কি করেন সেটি দেখার জন্য, বাট ভক্তরা নিশ্চয়ই বেশ আশাহত হয়েছে। কিন্তু রোনালদোর পর্তুগালের কথা যদি বলি, শুরুটা কিন্তু মনে হচ্ছিল যে চমৎকারভাবে করছেন। নেভেসের 6 মিনিটে গোল দিয়ে মনে হচ্ছিল পর্তুগাল মনে হয় গোলের বন্যায় বইয়ে দেবেন। এবং যেটি বলছিলাম, 80% পজিশন বলের কিন্তু পর্তুগালের কাছেই ছিল। ইটস ভেরি অড, স্পেশালি ফর পর্তুগাল, যে এতটা বল পজিশনে থাকা সত্ত্বেও দে কুডন্ট ডু এনিথিং। ইটস নট জাস্ট দে মিসড গোলস, তারা কিন্তু আসলে থার্ডে গোল শিফটই করতে পারেনি খুব একটা। রাইট নীল, আমি এই বিষয়ের সাথে একমত না যে আপনি বল নিজের কাছে পজিশন বেশি রাখলে আপনি ম্যাচ জিতে যাবেন। কারণটা হলো যে আপনি জাস্ট একই কাজ করেছিল স্পেন, পর্তুগালের হিস্ট্রি সেটাই বলে না, পর্তুগালের হিস্ট্রি সেটা বলে, কিন্তু আপনি দেখবেন যে স্পেন করেছিল আপনার কেপ ভার্দের সাথে, এবং তারা এই ম্যাচটা কিন্তু ড্র করেছিল। ম্যাক্সিমাম সময় তারা বল নিজেদের কাছে রেখেছিল, নিয়ারলি 100,000-এর কাছাকাছি পাসিং করেছিল তারা।
বাট ইট ডাজ নট ওয়ার্ক ইফ ইউ ক্যানট গোল। আপনি যদি গোল দিতে না পারেন, আপনি নিজের মধ্যে বল আদান প্রদান করে কোনো লাভ নেই, কারণ আধুনিক ফুটবলের সিস্টেমটাই হলো যে আপনাকে গোল করতে হবে, আপনি সেটা যেভাবেই হোক না কেন। এবং সেটা যদি আপনি করতে না পারেন, শুধু নিজের কাছে বল রাখলে এটা মনে করার কোনো কারণ নেই যে নিজের কাছে বল থাকা মানেটা হলো যে আমার ডিফেন্স ঠিক রাখা বা আমার জালে বল না যাওয়া। এটা অনেক পুরনো কনসেপ্ট এবং এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেটা করতে পারেনি দেখে পর্তুগাল আজকে কিন্তু এক অর্থে আটকে গিয়েছে। আর আপনি দেখবেন যে তাদের কিন্তু এই পর্তুগাল এই যে বিশ্বকাপে খেলতে এসেছে, আমার বিবেচনায় এই পর্তুগালের যে আপনার মিডফিল্ড যেটা রয়েছে, এই মিডফিল্ড এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট। সেটাই শুনছি, বাট সেই বেস্ট বলেই কি মিডফিল্ডেই আমরা বলকে ঘোরাফেরা করতে দেখেছি? না, মিডফিল্ড ভালো খেলেছিল, কিন্তু সমস্যাটা হলো যে মিডফিল্ড যে উপরের দিকে বল সাপ্লাই দিয়েছিল এবং যার কাছে দিয়েছিল তিনি তো শুয়েছিলেন, বসেছিলেন। রোনালদোর কথা আমি বলছি। টোটালি আমি ডিসঅ্যাপয়েন্টেড যে এরকম একজন খেলোয়াড় যিনি আপনি একবারও কিন্তু তিনি ওই প্রতিপক্ষের ডি বক্স থেকে বাইরে আসেননি বা আপনি নিজের সীমানায় আসেননি। তার মানেটা হলো যে তিনি এক অর্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেছেন। আপনি বল তার কাছে গিয়েছে, তিনি বল ট্যাপিং করতে পারছেন না। একজন স্ট্রাইকার ফরওয়ার্ড যদি বল ট্যাপ করতে না পারেন, তখন আপনি কি করবেন? আমি রোনালদোর অনেক ভক্ত, কিন্তু তারপরে এই ম্যাচে তার যে পারফরমেন্স হয়েছে, আপনি দেখবেন যে খুব সম্ভবত তিনি 10-এর মধ্যে বোধহয় রেটিংটা তার 5-এর মধ্যে আসে। 6 পয়েন্ট ইজ ভেরি পোর। কারণটা হলো যে আপনি ফরওয়ার্ডের কাছ থেকে এটা আসবে আপনার 8-9-এর মতো, কিন্তু তিনি সেখানে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড করেছেন আমাকে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে সহজ গোলের সুযোগ মিস করেছেন। গোল তার জন্য কিন্তু বাড়িয়ে দিয়েছিল মিডফিল্ডাররা। তার কাছে বল গিয়েছে, কিন্তু তিনি আসলে নিষ্ক্রিয়, নিষ্প্রভ ছিলেন। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের আমরা অ্যানালাইসিস দেখি বা ফ্যানদের যে মতামত দেখি, সেখানে কিন্তু অনেকে আবার এটি অভিযোগ করছেন যে তাকে সতীর্থরা প্রপারলি বল পাস করেননি। না, তাকে বল পাস করা হয়েছিল, আমি দেখেছি বেশ কিছু বল সেকেন্ড পাস হাফে করা দুটো এসেছিল এবং তিনি সেগুলো শট করতে পারেননি। রাইট। এবং আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আমার কাছে মনে হচ্ছে যে তিনি বোধহয় উইং এ খেললে ভালো করতেন। তিনি এত ফরওয়ার্ডে না গিয়ে তিনি যদি উইং এ থাকতেন, তিনি যখন রিয়াল মাদ্রিদে খেলতেন বা তিনি ইভেন ম্যানচেস্টার ইউনাইটেডে যখন খেলতেন, তখন কিন্তু উইং থেকে বল নিয়ে তিনি উপরের দিকে চলে যেতেন। কিন্তু এখানে তাকে দেখে মনে হচ্ছে যে তাকে কেউ বোধহয় বল বানিয়ে দিবে, তিনি গিয়ে যা শুধুমাত্র গোলটা করবেন, এবং সেটাও তিনি করতে পারেননি। অন্তত দুটো গোল, ইজি গোলের সুযোগ তিনি মিস করেছিলেন। এবং ড্রিবলিং করতে তার প্রবলেম হচ্ছে, বল কন্ট্রোলে রাখতে প্রবলেম হচ্ছে। কেন জানি মনে হচ্ছিল যে, আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হবে যে পুরো এই ম্যাচে রোনালদোকে ক্যারি করেছে পর্তুগাল, এবং কোচ এক অর্থে কিন্তু আপনার কিছুটা হলেও একটু ভুল সিদ্ধান্ত নিয়েছেন, বা একটু এক ধরনের কিন্তু রোনালদোর মতো প্লেয়ারকে যদি আপনি বসিয়ে দেন, তাহলে হয়তো as he said he is irreplaceable, you cannot replace Cristiano Ronaldo. না, এটা তাহলে তো এটা হতে পারে না। আপনাকে অবশ্যই 23 জন খেলোয়াড় রয়েছে, কোনো একটা খেলোয়াড় যদি আপনি বাজে পারফর্ম করে, তাকে আপনার রিপ্লেস অবশ্যই করতে হবে। রিপ্লেস কেন করছেন না আপনি? কারণটা হলো যে হয়তো আপনার সমর্থকরা খেপে যাবে, হয়তো আপনার প্লেয়াররা যারা রয়েছেন তারা মনে করবেন যে এত বড় একজন বিগ স্টারকে আপনি নামিয়ে দিচ্ছেন, কিন্তু রোনালদো খেলাচ্ছেন না। যদি জাস্ট আমরা ওয়ার্ল্ড কাপে ঢোকার আগের পারফরমেন্স দেখি, সেটা কি আসলে সেটি বলছে কিনা? শুধুমাত্র রোনালদো কেন, দলে তো আসলে অন্যান্য প্লেয়ার, যেমন আপনি যেটি বলছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডস আমাদের এই ওয়ার্ল্ড কাপে। ফার্নান্ডেজ একদম পুরোপুরি ফেল করেছেন এই ম্যাচে। বার্নার্ডো সিলভার কথা যদি বলি, ফার্নান্ডেজের কথা যদি বলি, একজনের কথা একটু জানতে ইচ্ছে করছে, মিসিং অ্যাঙ্কার হিসেবে রুবেন ডিয়াজের কথা আমরা বলতে পারি কিনা? তার উপস্থিতিকে আসলে মিস করেছেন কিনা, সেটা কি প্রকট হয়ে দেখা দিয়েছে? কোনো সন্দেহ নেই তার উপস্থিতিটা মিস হয়েছে। এবং তিনি এই আপনার মিডফিল্ডের জেনারেল তাকে বলা হয়, এবং মিডফিল্ড জেনারেলি যদি না থাকেন, তাহলে সৈন্যদের নিয়ে আপনি কতদূর সামনে বাড়তে পারবেন? সবকিছু মিলে মানে পর্তুগাল এই ম্যাচের জন্য প্রস্তুত ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এর কাছ থেকে যেরকম ভাবে আপনার ঘানার কাছ থেকে, কঙ্গোর কাছ থেকে যেরকম ভাবে আপনার এক অর্থে প্রতিরোধটা আসবে, এটার জন্য তারা খুব সম্ভবত প্রস্তুত ছিল না। তারা মনে করেছিল, আমি আমার কথাটা শেষ করি, আপনি দেখবেন যে তারা যখন গোল করেছিল, গোল করার পর তাদেরকে মনে হয়েছে যে একটু রিল্যাক্স মুডে তারা চলে গিয়েছে। দেখে মনে হয়েছে যে বোধহয় আমরা তো কঙ্গোর মতো দল, একে আটকে দিতে পারবো। বাট একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ওয়ান গোল ইজ নট এনাফ টু উইন দ্য ম্যাচ। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, এবং সেই ভুলটাই করেছে পর্তুগালের উচিত ছিল 6 মিনিটে যখন আপনি গোল করে ফেলেছেন, তখন আপনাকে প্রথম 45 মিনিটে এমনভাবে ম্যাচ খেলতে হবে যাতে আপনি ম্যাচটা সিকিউর করতে পারেন, মানে জয়টা সিকিউর করতে পারেন। সেদিকে তারা যায়নি। এক অর্থে তাদের কাছে মনে হয়েছিল, যেটা আপনি বললেন যে অনেক বেশি পাসিং করেছে, তো নিজের মধ্যে বল আদান প্রদান করে পাসিং করে লাভ কি? এই চোর পুলিশ খেলে কিন্তু ফুটবল আপনি ম্যাচ জিততে পারবেন না কোনোদিনই। সো এখান থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে গোল করতে হবে, এবং যত ফাস্ট অ্যান্ড ফিউরি
আপনি খেলবেন, যত দ্রুত গোল করবেন আপনি সুযোগটা যত কাজে লাগাতে পারবেন তত কিন্তু আপনি প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারবেন। আর এখানে যদি আপনি ধসিয়ে দিতে না পারেন তাহলে প্রতিপক্ষ কিন্তু আপনাকে মোটামুটি যা করার তাই করে দিবে, এবং সেটাই কঙ্গো করেছে। আরেকদিকে কঙ্গো এগিয়েছিল, সেটি হলো যে তাদের দেখবেন যে আপনি তাদের যে খেলোয়াড় যারা ছিলেন তারা পর্তুগালের খেলোয়াড়দের চেয়ে একটু উচ্চতার অনেক বেশি, শরীর স্বাস্থ্য তাদের অনেক বেশি, যদিও তাদের দেশে আপনার লম্বা সময় ধরে দুর্ভিক্ষর মতো অবস্থা চলছে, ইবোলা রয়েছে, তাদের সব ধরনের সংকট তাদের রয়েছে, অর্থনৈতিক সংকট থেকে শুরু করে সব সংকট রয়েছে। কিন্তু এই ম্যাচে খেলতে আসার আগে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে খেলতে আসার আগে তারা একটা শপথ নিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল, দে হ্যাভ টু শো সামথিং অ্যান্ড দে ডু ইট। তারা এটা ঠিক মতো করে দেখাতে পেরেছে। বিশেষ করে ভিসার কথা বলি, যিনি গোলটা করেছেন তিনি কিন্তু আপনার আর্সেনালের নিউক্যাসেলের হয়ে খেলে থাকেন ইংলিশ লিগে, এবং তাদের আরও কয়েকজন খেলোয়াড় রয়েছেন যে খেলোয়াড়রা কিন্তু আপনার ইউরোপের বিভিন্ন লিগে খেলে থাকেন, হয়তো তেমন বিখ্যাত দলে খেলে থাকেন না, কিন্তু তারপরেও ইউরোপের যে কোনো দলে কোনো খেলোয়াড় যখন খেলবেন তখন তার মধ্যে কিন্তু এক ধরনের অন্য ধরনের একটা স্টাইল চলে আসে, অন্য ধরনের একটা তাড়না চলে আসে, তাগিদ চলে আসে যে 90 মিনিট আমাকে একেবারে পুরোপুরি মেশিনের মতো খেলতে হবে। সেই তাগিদটা দেখাতে পেরেছে কিন্তু কঙ্গো। এই কারণে এই ম্যাচটা ড্র হয়েছে, বাট আপনি যদি আমার কাছে জানতে চান তাহলে আমি কঙ্গোকে এই ম্যাচে বিজয়ী ঘোষণা করব। না, অবশ্যই ফিফা র্যাঙ্কিং এ যেখানে 46 তাদের পজিশন, অন্যদিকে পর্তুগাল 5th পজিশনে আছে ফিফা র্যাঙ্কিং এ, সেই জায়গায় কঙ্গোর এমন পারফরমেন্স, এবং যেটি আমরা বলছিলাম যদি আবারও বলি 80% টাইম বল পজিশনে থাকা অবস্থায় পর্তুগাল যতটা আসলে একটু ছন্নছাড়াভাবেই খেলেছে সেটি যেমন দেখেছি, আর কঙ্গো কিন্তু এক্স্যাক্টলি অপোজিট করেছে। খুব অল্প সময় বল তাদের কাছে আসলেও সেটি দিয়েই কিন্তু তারা সুযোগ তৈরি করেছে, একটা স্কোর করেছে, এবং সেটা পর্তুগালের বিপক্ষে, এবং একই সাথে বিশ্বকাপে তাদের প্রথম পয়েন্ট কিন্তু তারা তুলে নিয়েছে। কঙ্গোকে সেই জায়গায় ডিউ ডিলিজেন্স, ডিউ ক্রেডিট আমাদের দিতেই হয়। আপনি ক্রিস্টিয়ানো রোনালদো পারফরমেন্স নিয়ে আপসেট থাকার কথা বলছিলেন, একটা জিনিস একটু জাস্ট বলতে চাই, সেকেন্ড হাফে আমরা দেখেছি যে তিনি 2-3টি ক্লিয়ার চান্স তাকে ক্রিয়েট করে দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো তিনি মিস করেছেন। কিন্তু প্রথমার্ধে কি আদৌ তার কাছে বল প্রপারলি গিয়েছিল কিনা? না, প্রথমার্ধে হ্যাঁ, এটা তিনি হয়তো বলতে পারেন যে তার কাছ থেকে যেরকম ভাবে ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে যেরকম ভাবে বল সাপ্লাই হওয়ার কথা ছিল সেটা তারা পায়নি। এর কারণটা হলো যে কঙ্গোর যেটা আমি বললাম, যেটা আপনি বলেছিলেন যে কঙ্গো কিন্তু আপনি ডিফেন্সে 5 জনকে নিয়ে খেলাচ্ছে, তো ডিফেন্সে যখন আপনি 5 জন থাকবে তখন তাদের সেই প্রাচীরটা কিন্তু একদম অন্যরকম থাকবে। আর কঙ্গো আরেকটা কাজ করেছিল, সেটা হলো যে তারা কিন্তু লো ব্যাক ডিফেন্সে যায়নি। লো ব্যাক ডিফেন্স মিনস আপনি গোলকিপারের সঙ্গে রেখে ডিফেন্স তৈরি করাটা, সেদিকে তারা কিন্তু যায়নি। তারা কিন্তু হাইলাইন ডিফেন্স একটু করেছে, এর ফলে আপনার মিডফিল্ড যে আপনার সেই হাইলাইনটা ভেঙে দিবে বা হাইলাইন ডিফেন্সটা ভেঙে দিবে সেটাও তো কিন্তু তারা করতে পারেনি। তো এই ক্ষেত্রেও আমি মনে করি যে তাদের প্ল্যানটুকু চেঞ্জ করা উচিত ছিল, তাদের সেই পাসিংয়ে না গিয়ে তাদের উচিত ছিল আপনার পর্তুগালের উচিত ছিল আপনার লং পাসে খেলা, কিন্তু তারা সেই স্টাইলটা চেঞ্জ করেনি বা তারা সেই কৌশলটা চেঞ্জ করেনি, এবং এই কারণেই আপনি শুরুর দিকে বা প্রথম 45 মিনিটে আপনার শুধুমাত্র একটা সুযোগ তারা পেয়েছিল, যে সুযোগে 6 মিনিটে তারা কাজে লাগাতে পেরেছে, কিন্তু বাদবাকি আর সুযোগ তেমন ক্রিয়েট হয়নি। যেটি আমি বললাম যে তারা 6 মিনিটে গোল করার পর একটু রিল্যাক্স হয়ে গিয়েছে, যে দেখবেন যে আপনি নিজেদের মধ্যেই বল আদান প্রদান করেছে, কিন্তু গোলের অপরচুনিটি তৈরি করার জন্য আপনাকে যেরকমভাবে দুই ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণ করা উচিত, অথবা আপনি স্ট্রেইট আপনাকে একেবারে পুরা ভার্টিক্যাল স্টাইলে অ্যাটাক করা উচিত, সোজাসুজি যে ভার্টিক্যাল স্টাইলে অ্যাটাক করেছিল আপনার আর্জেন্টিনার যে 3টি গোল হয়েছিল সেই 3টি গোলের মধ্যে 3টি কিন্তু স্ট্রাইক মার্ভেলাস গোল ছিল। আপনি যদি খেলোয়াড়দের সমন্বয় দেখেন সেই জায়গায় আর্জেন্টিনার, এবং মনে হচ্ছে দে ক্যান রিড দেয়ার মাইন্ড, এই যে কেমিস্ট্রিটা প্লেয়ারদের মধ্যে যেটা আর্জেন্টিনার টিমে আমরা দেখেছি সেটাই মনে হয় সবচেয়ে বেশি মিসিং ছিল পর্তুগাল টিমে, ডিসপাইট হ্যাভিং স্টাডেড টিম। প্রথমার্ধের কথা যদি বলি, ইট ওয়াজ কমপ্লিট কেওস, ইট ওয়াজ ইনসেন। দুর্দান্ত দুটো গোল আমরা দেখেছি, হ্যারিকেন লাইক আ হ্যারিকেন, সে আসলে তার গোলে মাতিয়ে রেখেছে। বাট ইফ ইউ লুক অ্যাট ক্রোয়েশিয়া, তারা কিন্তু খুব সময় নেয়নি দুটো গোলই আবার ব্যাক দিতে। সো প্রথমার্ধেই আসলে ড্র ছিল রেজাল্ট, প্রথমার্ধের রেজাল্ট। কেমন লাগলো ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার এই ম্যাচটি? তার আগে বলেন যে আপনি ইংল্যান্ডের সাপোর্টার নিশ্চিত, আপনি যে জার্সি পরে আসছেন। না, দ্যাটস আ ভেরি রং কনসেপ্ট। অনেক অডিয়েন্স, আমার অডিয়েন্স খুবই কনফিউজড হচ্ছে, দ্বিধান্বিত হচ্ছে যে আমি আসলে ঠিক কোন দল। ইটস জাস্ট আমি এক এক দিন এক এক টিমে জার্সি পরছি, সো যেই খেলা থাকছে সেই টিম মিলিয়ে, যেহেতু ইংল্যান্ডের খেলা বেশি ভালো লেগেছে আজকে, সো আজকে ইংল্যান্ডের জার্সি। ওকে, থ্যাংক ইউ। নাও কাম টু দ্য ম্যাচ অ্যানালাইসিস। আপনি ম্যাচে দেখবেন যে আপনি ইংল্যান্ড এখানে যেটা হয়েছে যে এটাকে বলা যেতে পারে যে আপনি গোল ফিস্টের একটা ম্যাচ, কারণ সব মিলিয়ে গোল হয়েছে আপনার 6টা গোল হয়েছে, 4-2-তে আপনার এই ইংল্যান্ড জিতেছে। বাট মজার বিষয়টা হলো যে
প্রথম পেনাল্টিটা যখন হয়েছিল সেই পেনাল্টিটা থেকে কিন্তু আপনার মিস পেনাল্টি হয়েছিল, যেটা হ্যারি কেন গোল করতে পারেননি। বাট তার সৌভাগ্য যে তিনি শুট নেওয়ার আগেই গোলকিপার কিন্তু লাইন ক্রস করেছিলেন, যেটা আপনার রং, যেটা আপনার গোলকিপারকে অফেন্স হিসাবে কাউন্ট করা হয়। এই কারণে সেকেন্ড ওই বলটা তিনি ঠেকিয়ে দেওয়ার পরও সেটা কিন্তু আপনার মানে পেনাল্টিটা আবার নিতে হয়েছে পেনাল্টিটা। তো এবং দ্বিতীয়বার দফায় যখন পেনাল্টিটা সেই হ্যারি কেন নিয়েছেন, তিনি একই জায়গা থেকে শুট নিয়েছেন এবং গোলকিপার উল্টো দিকে লাফ দিয়েছেন। তো এক অর্থে বলা যেতে পারে যে পেনাল্টি দিয়ে আপনার বিশ্বকাপটা এবার শুরু হয়েছে ইংল্যান্ডের। কিন্তু সেই লিডটা তারা বেশ ভালো, প্রায় 24 মিনিট পর্যন্ত সেই লিডটা ধরে রাখতে পেরেছিল। 12 মিনিটে গোলটা শোধ করেছিল এবং 36 মিনিটে আপনার এই ড্রামাটা হয়েছিল 9 মিনিটের সময়। রাইট, ড্রামাটা 9 মিনিটের সময় হয়েছিল এবং 36 মিনিটের সময় কিন্তু আপনার গোলটা শোধ করেছে ক্রোয়েশিয়া। বাট এক গোলে যখন ড্র চলছিল, ঠিক সেই সময়টা আপনার হাফ টাইম যখন শুরু হবে তার আগে ইংল্যান্ড আরেকটি গোল করেছে। ইংল্যান্ড গোল করার পর খানিক পরে আবার দেখা গেল যে ক্রোয়েশিয়া সেই আপনার ইনজুরি টাইমে গোলটা শোধ করে দিয়েছে। দ্যাট মিনস মানে ইংল্যান্ড একবার গোল করছে, ক্রোয়েশিয়া শোধ করছে, ইংল্যান্ড গোল করছে, ক্রোয়েশিয়া শোধ করছে। এই যে একটা সমতার মতো চলে গিয়েছিল, ম্যাচটা খুব সুন্দর উপভোগ্যর মতো হয়ে পড়েছিল। কিন্তু আপনার দ্বিতীয় ধাপের পর মানে হাফের পরে ক্রোয়েশিয়া আর কিন্তু আপনার সেই প্রতিরোধটা গড়ে রাখতে পারেনি। ইংল্যান্ড খুব এক অর্থে পুরো ম্যাচটাই ইংল্যান্ড খুবই মানে বেশি আক্রমণে চলে গিয়েছিল এবং আক্রমণে চলে যাওয়ার কারণেই তারা আরো দুটো গোল তুলে নিতে পেরেছে। লিথাল অ্যাটাকিং আমরা দেখেছি ইংল্যান্ডের কাছ থেকে, এবং যখনই তারা অ্যাটাক করছিল তারা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছিল। কিন্তু একই সাথে তাদের ব্যাকলাইন ভালনারেবিলিটি কিন্তু ধরা পড়ছিল যখনই ক্রোয়েশিয়া আসলে কাউন্টার অ্যাটাক দিচ্ছিল। পেনাল্টি গিভ আওয়ের কথা বলছিলেন সেই জায়গা থেকে, টকিং অ্যাবাউট লুকা মডরিচ গিভিং অ্যাওয়ে আ পেনাল্টি এবং একই সাথে গেটিং সার্ভড অ্যাট 57th মিনিটস। এই ব্যাপারটাই কি আসলে মনে হচ্ছে যে ফাইনালি 40-year-old প্লেয়ারকে আসলে কিছুটা ক্যাচ আপ করেছে সেই এইজের ব্যাপারটা? ইজ দিস দি অফিশিয়াল এন্ড অফ ক্রোয়েশিয়াস গোল্ডেন জেনারেশন? তা কিছুটা বলতে পারেন। কারণটা হলো যে গোল্ডেন জেনারেশন, ক্রোয়েশিয়াকে সবসময় কিন্তু গোল্ডেন জেনারেশন বলা হয়। এর আগের যে বছর 4 বছর আগে তারা যখন খেলেছিল তখনও বলা হয়েছিল যে দিস ইজ দ্য গোল্ডেন জেনারেশন অফ ক্রোয়েশিয়া। এবং তার আগে যদি 2018-তে আমি ফিরে যাচ্ছি, সেখানেও বলা হয়েছিল যে এটাই বোধহয় সোনালী প্রজন্ম, এবং সেই সোনালী প্রজন্ম সেমিফাইনাল পর্যন্ত ফাইনাল পর্যন্ত খেলেছিল। সেই প্রজন্মটাই কি এবার 26-এ শেষ হচ্ছে? অবশ্যই কয়েকজন খেলোয়াড় তো অবশ্যই, পেরিসিচ রয়েছেন, আপনার লুকা মডরিচ তো অবশ্যই এটা তার শেষ বিশ্বকাপ। এবং এই বয়সে অনেকে কিন্তু আপনি বিশ্বকাপে, যেমন তিনি যে জায়গায় খেলে থাকেন, মিডফিল্ডে খেলে থাকেন, সেখানে এই বয়সে আপনার ফুটবল খেলাটা ভেরি টাফ। তারপরে সেই কঠিন দায়িত্বটুকু তিনি নিয়েছেন এবং আজকের এই ম্যাচে তাকে খুব একটা যে সেরকমভাবে আগের মতো তাকে যেরকমভাবে দেখা যেত তা কিন্তু দেখা যায়নি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ড গোল করার জন্য যেরকম ক্ষুধা ছিল, ক্রোয়েশিয়ারও ছিল, কিন্তু ইংল্যান্ড প্রপার ফুটবলটা খেলেছে সেকেন্ড হাফে, যেটা ক্রোয়েশিয়া মিস করেছে। ক্রোয়েশিয়া যা করার ভালো খেলেছে সেটা হলো প্রথম ধাপেই। আপনি দেখবেন যে ক্রোয়েশিয়া যে দুটো আক্রমণ করেছিল সেই দুটো আক্রমণ থেকে কিন্তু তারা গোল করেছে। দুটো আক্রমণই হয়েছিল এবং দুটোই কিন্তু আপনি পোস্টে ছিল, দুটো থেকে গোল হয়েছে। সো এই জিনিসটাই তারা সেকেন্ড হাফে তাদের রাখা উচিত ছিল, কিন্তু সেকেন্ড হাফে তারা রাখতে পারেনি। গোল করার ফোর্স বাড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড এবং এই কারণে তারা সেখান থেকে শোধটা তুলে নিতে পেরেছে। ইংল্যান্ডের এই লিথাল অ্যাটাকিং এর কথা যদি বলি, কি মনে হচ্ছে এই প্রথম ম্যাচের খেলা দেখে এই ওয়ার্ল্ড কাপে তাদের চান্স কতটুকু দেখছেন? ওয়ার্ল্ড কাপের দিকে কতটুকু এগিয়ে দিবে? আবার যদি তাদের যে ডিফেন্সিভ ল্যাপসেস আমরা দেখেছি আসলে লক্ষ্য করেছি এই ম্যাচে, সেটির জন্য কি আমরা ফ্রান্স বা ব্রাজিলের মতো দলের কাছে কি তাদেরকে ভুগতে হবে কিনা? ওয়েল নীল, আমি ইংল্যান্ডের কোনো সময় কিন্তু সাপোর্টার না, এবং আমি কখনোই ইংল্যান্ডের ফুটবলটাকে আমার কাছে খুব বেশি টানে না। কারণটা হলো যে আপনি দেখবেন যে কোনো টুর্নামেন্টে ইংল্যান্ড যখন খেলতে নামে তখন তাদেরকে কিন্তু বিবেচনা করা হয় দে আর টাইগার্স, দে আর লায়ন্স, দে আর সামথিং এলস, দে আর অনেক শক্তিশালী, দে আর টপ ফেভারিট। কিন্তু এটা কোথায়? শুধুমাত্র আপনার ব্রিটিশ মিডিয়ায়, নাথিং এলস। আপনি অন্য কোথাও পাবেন না। কিন্তু নইলে 1966 সালের পর এখন পর্যন্ত এই বিশ্বকাপে কোনো মানে তেমনভাবে তারা বিশ্বকাপের কন্টেন্ডার হতে পারেনি কেন? অনেক জটিলতার মধ্যে রয়েছে। এবং এই দলটাকেও দেখে আমার কাছে মনে হয়েছে যে এদের, আপনি যেভাবে বললেন যে এদের আসলে ডিফেন্সে তো অবশ্যই ল্যাপস রয়েছে, তার চেয়েও বড় আমি মনে করি যে ল্যাপস রয়েছে সেটি হলো যে আপনি আক্রমণ ভাগে। আজকে হয়তো অনেকে বলবেন যে না, এখানে তো 4টা গোল তারা করেছে, তারপরে কেন আপনি আক্রমণের কথা, মানে আক্রমণের ল্যাপস রয়েছে সেটা বলছেন? তারপর আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বকাপ জেতার জন্য যেরকমভাবে আপনার একটা কংক্রিট অ্যাটাকিং ফরমেশন থাকার দরকার, অ্যাটাকিং জোনে যেরকম ফ্লেয়ার থাকার কথা, যারা আপনার গোল বানিয়ে দিতে পারে, গোল তৈরি করতে পারে, আপনার একক কৃতিত্বে ইন্ডিভিজুয়াল স্কিল দেখিয়ে প্রতিপক্ষ আপনার ডিফেন্সকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিতে পারে,
তেমন আপনার অ্যাটাকার কই এখানে, আমি তো সেরকম ভাবে দেখতে পাইনি। শুধুমাত্র যদি আপনি বলেন বেলিংহাম রয়েছেন এখানে, রাশফোর্ড রয়েছেন, আপনি এখানে হ্যারি কেন রয়েছেন, কিন্তু হ্যারি কেন দেখবেন যে আপনি হেড দিয়ে গোলটা করেছেন, তিনি দুর্দান্ত, কোনো সন্দেহ নেই। দ্যাট ওয়াজ ভেরি বিউটিফুল গোল, ওটা একটা প্ল্যানিং এর গোল ছিল, এক্সেলেন্ট গোল ছিল এটা। কিন্তু তারপরে যদি আপনি তাকে পুরো খেলার মধ্যে দেখেন, যে একটা যে স্ট্রাইকারের ইন্ডিভিজুয়াল স্কিল নিয়ে একটা বল নিয়ে যে একদম পুরোপুরি আপনার প্রতিপক্ষের ডিফেন্সে ঢুকে যাবেন এবং প্রতিপক্ষের ডিফেন্সকে চুরমার করে দিবেন বা একটা ভয় দেখাবেন, সেই জিনিসটা কিন্তু ইংল্যান্ডের দলের মধ্যে অন্তত আমি খুঁজে পাইনি, যেটা অন্যান্য দলের মধ্যে স্ট্রাইকারদের মধ্যে রয়েছে। সো এই দল নিয়ে ইংল্যান্ড হয়তো সেকেন্ড হাফ রাউন্ডে যেতে পারবে, বাট তারা কোয়ার্টার ফাইনালের পরের ধাপ পেরোতে পারবে কিনা অন্তত আমি বিশ্বাস করি না। কিছু একটা তো ব্রেক টাইমে চেঞ্জ হয়েছিল, কারণ শুরুতে দুটি গোল কনসিড করা, কিন্তু ব্রেক টাইমের পরে কিন্তু আর কোনো গোলই ইংল্যান্ড কনসিড করেনি। হোয়াট অ্যাকচুয়ালি ইট শ্যাল চেঞ্জ? In the meantime, we don't know. England appear to drop their defensive line slightly lower, যেটি নিউট্রালাইজ করেছে ক্রোয়েশিয়ার লং বলগুলোকে। এবং ডেক্লান রাইসের কথা যদি বলি, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, তিনি খুব ক্লোজলি প্লে করেছেন সেন্টার ব্যাকসের দিকে, প্রোটেক্ট করছিলেন জোনটাকে। সো এই স্ট্র্যাটেজিটা কিন্তু কাজে লেগেছে। হ্যাঁ, আপনি যখনই গোলে এগিয়ে যাবেন তখন আপনার কিন্তু এক ধরনের একটা মানে মাথার মধ্যেই চলে আসে যে আমাকে একটু ডিফেন্স লাইনটা শক্ত করতে হবে, যেটা ইংল্যান্ড করেনি। আপনি যখন তারা প্রথমার্ধে দুবার এগিয়ে ছিল, প্রথমার্ধে দুবার এগিয়ে থাকার পর তারা মনে করেছে যে দে হ্যাভ ডান দেয়ার ডিউটি, তাদের বোধহয় কাজ শেষ হয়ে গিয়েছে। আমি দেখছিলাম অ্যালান শিয়ারারও মন্তব্য করছিলেন বিবিসিতে, আপনি ওয়েন রুনিও মন্তব্য করছিলেন, এবং তাদের কাছে দেখে মনে হচ্ছিল যে তাদের মন্তব্যের মধ্যে এটা ছিল যে ইংল্যান্ড বোধহয় মনে করেছে যে খেলা বোধহয় শেষ, কিন্তু খেলার তো এখনো অনেক দেরি রয়েছে। তাদের খেলা দেখে মনে হচ্ছে যে কলারটা তুলে ফেলেছে তারা। তো এই জিনিসটা আপনি যখনই ম্যাচের মধ্যে চলে আসবে, ম্যাচ শেষ না হওয়ার আগ পর্যন্ত, যে আমি জিতে গেলাম, তখনই দেখবেন যে আপনি অনেক ধরনের ল্যাপস কিন্তু চলে আসে, যে ল্যাপসটা তারা কাটিয়ে উঠতে পেরেছে সেকেন্ড হাফে। ভাগ্য ভালো যে তারা এই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে। এমনও হতে পারতো যদি সেকেন্ড হাফে তারা অন্তত, ক্রোয়েশিয়া যদি একটা গোল আগে করে ফেলতো, আমি নিশ্চিত যে এই ম্যাচ থেকে ইংল্যান্ড আর জিততে পারতো না। বাট যেটি হয়েছে রেজাল্টের দিকে যদি তাকাই, ইট ওয়াজ ইংল্যান্ডস ডে এন্ড দে ডিড ওয়েল, গুড স্টার্ট, জয়। এবং পর্তুগালের ম্যাচের পর যে মন খারাপ ফুটবল প্রেমী দর্শকদের হয়েছিল, সেটি কিন্তু কিছুটা কেটেছে ইংল্যান্ড এবং এই খেলাটি দেখে, ক্রোয়েশিয়ার খেলাটি দেখে। আমরা শেষের দিকে আছি, ছোট করে নেক্সট দুটো ম্যাচ নিয়ে আপনার ছোট্ট করে প্রেডিকশন যদি জেনে নেই। গ্রুপ এল থেকে ঘানা এবং পানামা মুখোমুখি হতে যাচ্ছে ভোর 5টায়, এবং উজবেকিস্তান কলম্বিয়া মুখোমুখি হতে যাচ্ছে গ্রুপ কে থেকে সকাল 8টায়। প্রেডিকশন কি বলছে এই ম্যাচ? পানামা এবং ঘানার ম্যাচটা এই গ্রুপেরই ম্যাচ, আপনি ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার সাথে তাদের খেলা হবে। সো এখানে এই দুই দল থেকে যে কোনো একটা দলও আমার মনে হয় যে আপনার থার্ড হওয়ার সম্ভাবনা তাদের কারো একজনের রয়েছে। এই গ্রুপ থেকে আপনার ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া যাবে, এবং ঘানা এবং পানামার কথা যদি আপনি বলেন, তাহলে ঘানার অনেক বেশি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। ঘানাকে আমি দেখতে পাচ্ছি থার্ড টিম হিসেবে ঘানাকে এগিয়ে রাখছি, এবং এই ম্যাচেও ঘানাকে এগিয়ে রাখছি। আর পরের ম্যাচে উজবেকিস্তান নতুন দল, আপনি আর এই আপনার কলম্বিয়া এর আগে বিশ্বকাপে অনেকবার খেলেছে, কিন্তু তারা কখনোই আপনার শিরোপা কন্টেন্ডার হতে পারেনি। আপনার দ্বিতীয় পর্ব অথবা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা গিয়েছে। আমি সেই ম্যাচে উজবেকিস্তানের তুলনায় কলম্বিয়াকে এগিয়ে রাখবো। আমরা যদি ওভারঅল ওয়ার্ল্ড কাপের কথা বলি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এইজ নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে, কিন্তু সেটা কিছু ক্ষেত্রে আমাদেরকে ভুল প্রমাণিত করে দিচ্ছে যে অ্যারাউন্ড 40 প্লেয়াররা আসলে দুর্দান্ত খেলছেন। আবার কিছু ক্ষেত্রে সেটা কিন্তু আজকে আমাদের আলোচনায় চলে এসেছিল, অ্যাবাউট ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যাবাউট লুকা মডরিচ, এই কি প্লেয়ারদের কথাও কিন্তু চলে আসছিল। বাট ওভারঅল ইটস ফুটবল, দ্য বিউটি অফ ফুটবল উই আর সিং। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে আলোচনায় থাকার জন্য এবং আপনার ইনসাইটগুলো আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আমরা নিশ্চয়ই নেক্সট কোনো ম্যাচ নিয়ে আবার এই অ্যানালাইসিসে মেতে উঠবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নীল। যারা দেখছিলেন এতক্ষণ ডি বক্স থেকে আমরা সরাসরি ছিলাম, এবং আজকের গেস্টের প্রেডিকশন কিন্তু আমরা পেয়ে গেছি নেক্সট দুটো ম্যাচ নিয়ে। দেখা যাক কতটুকু সত্যি হয়। ফুটবলের ম্যাচগুলো কিন্তু আমাদেরকে বারবার সারপ্রাইজ করছে, এবং যত বেশি সারপ্রাইজড হচ্ছে তত হয়তো ইন্টারেস্টিং হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আজকের মতো বিদায় নিচ্ছি। গুড নাইট এভরিওয়ান, সি ইউ সুন। এবং সময় টেলিভিশনের পর্দায় প্রত্যেকটি ম্যাচ কিন্তু সরাসরি দেখতে পাবেন। সো লেটস এনজয় অল দ্য ম্যাচেস।